এর দুটো সাম্প্রতিক ঘটনা। একটি ঘটেছে, আরেকটি ঘটতে চলেছে। আমি যখন এই ভিডিওটি করছি, তখনও পর্যন্ত ২য় ঘটনাটা ঘটেনি। কিন্তু ঘটতে চলেছে। ১ম ঘটনা হলো যে বাংলাদেশের রাজনৈতিক দল, সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামী, তাদের সহযোগী এনসিপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল, তার মধ্যে কর্নেল অলি সাহেবের যে এলডিপি আছে তারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছিলেন। সত্যিকার অর্থে তারা কি নিয়ে যে আসলে সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন, তাদের দাবি দেওয়া কি, সেই বিষয়গুলোর চাইতে স্বয়ং জামাতের আমির কর্নেল অলি এবং তাদের দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং নাহিদ ইসলাম সহ তারা যেভাবে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন, ঘেরাও করার চেষ্টা করেছেন, এটি নজিরবিহীন ঘটনা। সংসদের যিনি বিরোধী দলীয় নেতা থাকেন, প্রধান বিরোধী দলীয় নেতা থাকেন, তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। অন্যদিকে যারা এমপি থাকেন, সংসদ সদস্য থাকেন, আবার চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন, তাদেরও একটা রাষ্ট্রীয় প্রোটোকল রয়েছে, সম্ভবত প্রতিমন্ত্রী পদমর্যাদার। তো সেক্ষেত্রে যারা এমপি, হুইপ, বিরোধী দলীয় নেতা, তারা সংসদে বৈধভাবে যে কোনো সময়, মানে সংসদে না, মানে সচিবালয় সেক্রেটারিয়েটে তারা সেখানে ঢুকে যেতে পারে, দে হ্যাভ দ্য রাইট। তো সেক্ষেত্রে ৪০০-৫০০ লোক নিয়ে তারা সচিবালয় ঘেরাও করে তাদের দাবি দেওয়া যে পেশ করেছেন, এটা নজিরবিহীন একটি ঘটনা। বাংলাদেশে এভাবে ইতিপূর্বে যে কটা সংসদ হয়েছে, সেখানে সংসদ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা স্বয়ং মাঠে উপস্থিত থেকে এভাবে সচিবালয় ঘেরাও করেছেন, ওটা আমাদের জানা নেই। এই গেল এক। বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বিভিন্ন সময় দেশার জমানাতে সচিবালয় ঘেরাও করার চেষ্টা করেছেন এবং সেখানে সচিবালয়ের ধারে কাছে তারা সাধারণত আসেননি, গুলিস্তান পর্যন্ত ওখানে ওই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এবার যেটি হলো, তারা একেবারে সচিবালয়ের গেট পর্যন্ত চলে গেছে এবং যেভাবে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, বাকবিতণ্ডা করেছে, এটা দৃষ্টিকটু ছিল, ভীষণ রকম দৃষ্টিকটু ছিল। এবং সেখানে জামাতের একজন সংসদ সদস্য তরুণ এবং যাকে অনেকটা বিপ্লবী মনে করা হয়, ধরে নেওয়া হয় যে আগামী দিনে জামাতের সেক্রেটারি জেনারেল অথবা সভাপতি, এই দুটো পদে খুব দ্রুত যার উত্থান ঘটবে এবং জামাতের মধ্যে যাকে বিকল্প শক্তি বা আইকন হিসেবে মনে করা হয়, এবং জামাতের যত তরুণ নেতৃত্ব রয়েছে, তারা এই আমার যে গ্রামের বাড়ি তার পাশে সংসদীয় নির্বাচনী এলাকা বাউফল, সেখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ডক্টর মাসুদ, তিনি জামাতের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, তার আবেগপ্রবণ ভাষার কারণে, বক্তব্য দেন চমৎকার, আর শেখ হাসিনার পুরো জমানাটাতে ভীষণভাবে তিনি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এখন জামাতের অতি গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন, ঢাকা মহানগরী দক্ষিণের সম্ভবত তিনি সভাপতি অথবা সেক্রেটারি, এরকম একটা পদপদবিতে তিনি আছেন, সম্ভবত আমির সেই হিসেবে আছেন। অন্যদিকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তো আছেনই। তো তিনি, সে মাসুদ, তার তরুণ তুর্কিদেরকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন ব্যারিকেড ভাঙার। এবং আপনারা যারা আন্দোলন করেছেন বা আন্দোলন দেখেছেন, দেখবেন যে আন্দোলনের একটা পর্যায়ে মানুষের মধ্যে একটা জোশ এসে যায়, একটা জিহাদি মনোভাব এসে যায়। তখন অনেক সময় নিজের প্রতি নিজের কোনো যাকে বলা হয় কর্তৃত্ব থাকে না, বা নিজের প্রতি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ থাকে না। আর তরুণ হলে তো কথা নাই, বুড়া মানুষরাই লাভ দিতে চায়। তো সেক্ষেত্রে ওখানে জামাতের অনেক নেতাকর্মী, তারা হয়তো সরকারের সঙ্গে জামাতের যদি কোনো সমঝোতা থেকে থাকে, বা এই সময়টিতে যেভাবে সারা বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা হচ্ছে, যেভাবে তার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, যেভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটার বিপরীতে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার, পলিটিক্যাল পারফরমেন্স দরকার, পলিটিক্যাল নাটক দরকার ছিল, যাতে করে মানুষ সেদিকে আকৃষ্ট হয়। এখন সেই কারণে হয়তো জামাত আর বিএনপির যে সম্পর্ক, এটিকে অনেকে আমি এবং মামুদের সম্পর্কে বলা হয়, পার্লামেন্টকে আমি এবং মামুদের পার্লামেন্ট বলা হচ্ছে, সমঝোতা রাজনীতির কথা বলা হচ্ছে, অভিনয় বলা হচ্ছে, তারপরে আরও অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছে। তারা দিনে এক ধরনের আচরণ করেন, রাতে এক ধরনের আচরণ করেন, এবং এখানে কখনো মনে হয় যে তারা একে অপরের বন্ধু, জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগের মতো, তাদেরও এরকম একটা সমঝোতামূলক সম্পর্ক রয়েছে। আবার মাঝে মধ্যে সংসদের ভিতরে বাইরে তাদের যে ওয়াকআউট হয়, তাদের যে বিতর্ক হয়, তখন আবার মনে হয় যে এদের বোধহয় সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই যে একটা ম্যাকিয়াভেলির যে একটা চাল বা চাণক্যর যে একটা নীতি, সেই নীতির যে কনফিউজিং ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের কারণে বাংলাদেশে কোনো
মানুষ, ইভেন বিএনপির লোক, ইভেন জামাতের যারা সাধারণ লোক, তারা বিশ্বাস করে না। জামাতকে বিশ্বাস করছে না, বিএনপিকে বিশ্বাস করছে না, দুটো কারণে। একটা কারণ হচ্ছে তাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে? নাকি তাদের মধ্যে বন্ধুত্ব আছে? তারা কি সত্যিকার অর্থে বিএনপি রাষ্ট্র চালাচ্ছে না, জামাত পেছন দিক থেকে ব্যাকফুটেছে, সাহায্য করছে। সরকার যে দেশ পরিচালনা করছে এর মধ্যে কি সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? পাকিস্তানের মতো অসীম মনির যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেভাবে ওয়াকারুজ্জামানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি সরকার, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন, এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতি প্রিয়জন যারা ছিলেন, একেবারে রাইট হ্যান্ড ছিলেন, তারা কেউ কেউ এখনও সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। আর যে সকল মানুষ ঠিক বিএনপির ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনেকটা নাই হয়ে গিয়েছিলেন, সে সমস্ত মানুষ আবার সম্মুখ সারিতে এসে নানা রকম কথাবার্তা বলে জাতিকে ওয়াজ নসিহত করে বোঝানোর চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যারা লোকজন রয়েছেন তাদের ক্ষমতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন কি হবেন না, এ সকল নিয়েও নানা রকম রেটরিক চলছে, যেটাকে পলিটিক্যাল রেটরিক বলা হয়। সেই জিনিসগুলো চলছে। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এরকম, এবং প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করতে পারেন, তার একটা সিম্পটম আমরা দেখলাম। জুলাইয়ের যে অনুষ্ঠান হলো, জুলাই জাদুঘরের উদ্বোধন উপলক্ষে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন। তিনি দর্শক সারিতে গিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রীর মেয়ের পাশে। সেখান থেকে তিনি তাকে মঞ্চে উঠালেন। নজিরবিহীনভাবে নিজে যেরকম একটা চেয়ারে বসেছিলেন ওরকম একটা চেয়ারে তাকে বসতে দিলেন। এটা নিয়ে নানা রকম কানাঘোষা হচ্ছে। তো সেই কানাঘুষার প্রেক্ষিতে কী হলো, সরকারের যে একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স যাদের কাছে গড়ে উঠবে যে এটা একটা বিএনপি সরকার, সকল সিদ্ধান্ত তারা নেয়, তারা তাদের যে নীতি এবং আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ, তাদের যে পোর্টফোলিও এবং তাদের একটা মাস্টার প্ল্যান, তারা যেভাবে এগোবে সেই প্ল্যানগুলো আসলে বোঝা যাচ্ছে না। গত ৬ মাসে আমরা বুঝতে পারছি না। এরই ধারাবাহিকতায় জামাতেরও একই অবস্থা। জামাত কি আসলে একটা বিরোধী দল? তারা কি একটা কুলহারা কলঙ্কিনী? তারা কি বিএনপির দোসর? তারা কি তলে তলে বিএনপির সহযোগী? নাকি তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে? নাকি তারা ভবিষ্যতে ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে? তারা কি একটা সত্যিকার বিরোধী দল হওয়ার চেষ্টা করছে? এরকম নানা রকম যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষিতে জনগণ জামাত সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন প্রায় সবাইকে ট্রল হয়। জামাতের সেই হামিদুর রহমান আজাদ বলেন, গোলাম পরোয়ার বলেন, ডক্টর শফিক বলেন, জামাতের সভাপতি, মানে এই মানুষগুলোর সম্পর্কে ইভেন আওয়ামী লীগ আমলে তাদের সম্পর্কে যে মানুষের রেসপেক্ট ছিল, তাদের যে সম্মান ছিল, তাদের যে ডিগনিটি ছিল, তাদের যে আইডেন্টিটি ছিল, এগুলো এখন নানা রকম ট্রলের মাধ্যমে জনগণ আজে বাজে কথা বলে তাদেরকে গালাগালি করে তাদের ১৪ গোষ্ঠী উদ্ধার করছে। এবং এমনকি যে মানুষগুলো জামাতের সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, যেমন মতিউর রহমান নিজামী, তারপর কাদের মোল্লা, এরপর দেলোয়ার হোসেন সাঈদী, এখন টিএসসিতে এই যারা যুদ্ধাপরাধীদের, মানে যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, তাদের অনেক সম্পর্কে মানুষের একটা সিম্প্যাথি ছিল। ঠিক সেই সিম্প্যাথির জায়গাগুলোতে এখন তুচ্ছ তাচ্ছিল্য, অপমান এবং নানা রকম যাকে বলা হয় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের পোস্টার টানিয়ে যে অশালীন অশ্রাব্য কথাবার্তা বলছে, কর্মকাণ্ড করছে, এতে করে আসলে জামাতের যারা লোকজন তারা অসহায় হয়ে পড়েছে। এবং প্রত্যেকটা লোকেরই একটা নিকনেম হয়ে গেছে। যেমন জামাতের আমিরের বা সভাপতির একটা নাম হয়ে গেছে অমুক। এরকম নানা রকম বক্তব্য। তারপরে শফিক, ডক্টর শফিক, তারও নাম হয়ে গেছে, গোলাম পরোয়ারের নাম হয়ে গেছে। সবাই আলাদা আলাদা খুব বাজে বাজে নাম দিয়ে লোকজন বিভিন্নভাবে ট্রল করছে, এবং এর প্রেক্ষিতে জামাতের সভাপতি নিজে বলছেন যে আমাকে যে লোকজন গালাগালি করে, এতে করে আমার অনেক গুনাহ মাফ হয়ে যায়। আমার যে কিছু গুনাহ আছে সেই গুনাহ এদের গালাগালির কারণে মাফ হয়ে যায়। তো সেই জামাত সেখানে গেছে সচিবালয় ঘেরাও করার জন্য। এটা কি অভিনয় না সত্যিকার অর্থে ঘেরাও? কী কারণে গেছেন আমরা বুঝতে পারি না, কিন্তু ওখানে যে দৃশ্যের তৈরি হয়েছে সেটা সারা দেশকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে একজন সংসদ সদস্য ডক্টর মাসুদ, তাকে রীতিমতো জামাতের আমির মানে যেভাবে স্পর্শ করেছেন, মনে হচ্ছে যে তিনি গলা ধাক্কা দিয়েছেন বা তার গালের উপর কষিয়ে জোরে জোরে চড় মেরেছেন প্রকাশ্যে। এখন এটা ক্যামেরার কারসাজি হতে পারে, বিভিন্ন রকম ঘটনা হতে পারে, এআই নির্মিত হতে পারে, হোয়াট এভার মেবি, বাট এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। যা কিনা এই চলমান রাজনীতিতে জামাত এবং বিএনপির যে তাদের যতটুকু এখনো পর্যন্ত স্থিতি রয়েছে, তাদের সম্পর্কের মধ্যে যে সমীকরণ রয়েছে, এটা আবার নতুন করে বিতর্ক তৈরি হয়ে গেল। এগুলো একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে জনাব তারেক রহমান সাহেব তিনি হেলিকপ্টারে করে, এই প্রথম তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন। এর আগে তিনি সবসময় বাই রোডে গিয়েছেন, কিন্তু এবার তিনি হেলিকপ্টারে যাবেন। এই জন্য সেখানে ব্যাপক আয়োজন হচ্ছে। ফটিকছড়িতে যাবেন, সেখানে সেই জনাব বাবুনগরী এখন যিনি হেফাজতের সভাপতি রয়েছেন,
বা হেফাজতের আমির রয়েছেন তার সঙ্গে দেখা করবেন মুহিবুল্লাহ বাবুনগরী। এবং এই মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে জুনায়েদ বাবুনগরী ছিলেন। তিনি আওয়ামী লীগের জমানাতে ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং একমাত্র সেই যে জুনায়েদ বাবুনগরী তিনি আওয়ামী লীগের সঙ্গে আসলে সমঝোতা করেননি। কিন্তু তার এগেইনস্টে আল্লামা শফি সাহেব ছিলেন, আহমেদ শফি। তিনি, তার সন্তান, তার সঙ্গে হাটহাজারী মাদ্রাসার কেন্দ্রিক যে সকল হেফাজত নেতা রয়েছেন, এর বাইরে ঢাকার লালবাগ মাদ্রাসাতে যে সকল শীর্ষ হেফাজত নেতা রয়েছেন, যাদেরকে সবাই চিনে, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী হয়ে গিয়েছিলেন হেফাজতের যে শাপলা ম্যাসাকারের পরে। এবং তারাই মূলত হেফাজতটাকে নিয়ন্ত্রণ করতেন। তো এদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এবং সেই সম্পর্কটা এখন আছে এবং এদের একটা বিরাট অংশ এখন গা ঢাকা দিয়ে আছেন, অনেকে চুপচাপ আছেন, অনেকে পালিয়ে আছেন। কিন্তু হেফাজতের যে অংশটি আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করেনি, সেই অংশটির যিনি সভাপতি, সেই বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, দোয়া নিতে যাচ্ছেন। এই গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে এই বর্তমান যিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি স্পষ্টতই জামাত বিরোধী মানুষ এবং জামাতের বিরুদ্ধে তার সাম্প্রতিক সময় বেশ কিছু স্ট্রং বক্তব্য সারা বাংলাদেশে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তো তার সঙ্গে যখন জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, অ্যাজ ইট ইজ জামাতকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনা যেভাবে হেফাজতকে ব্যবহার করেছিলেন, যেভাবে হেফাজতের একটি অংশকে কুক্ষিগত করে তিনি নিজে কওমি জননী উপাধি নিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে কওমি সন্তান, কওমি পিতা এরকম কোনো উপাধি সেই ফটিকছড়িতে গিয়ে জনাব বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে তার দোয়া পাওয়ার উছিলায় তিনি সেখান থেকে কিছু নিয়ে আসেন, এটি আমরা আশ্চর্য হব না। কিন্তু এখানে রাজনীতির যে সমীকরণ, এখানে যাওয়ার মাধ্যমে তিনি তার দলকে একটি ইসলামপন্থী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত করলেন, এক। ২ নম্বর হলো তিনি জামাত বিরোধী একটি শক্তির সঙ্গে অ্যালাই করলেন এবং তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করলেন জামাতকে যাকে বলে এক ধরনের মানসিক চাপে রাখার জন্য। অন্যদিকে জামাতের সাম্প্রতিক সময় আরেকটি বিরোধী গ্রুপ, তারা হলো চরমনাই পীর সাহেব। তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো হচ্ছে। ফলে আগে যেটি বললাম যে জামাতের সঙ্গে বিএনপির যে দাকুমরা সম্পর্ক, এটি প্রমাণ করা যাচ্ছে না, বন্ধুত্বটাও বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু তলে তলে কিছু একটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু সব মানুষ বলছে। তার প্রেক্ষিতে আবার এই যে বাবুনগরীর সাথে জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই সাক্ষাতের মাধ্যমে জামাতের সাথে একটা পার্মানেন্টলি ফাটল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অথবা বিএনপি মনে করছে যে জামাতকে বিশ্বাস করা যায় না। তারা যে কথা এবং কাজ, এটা অতীতে বিভিন্ন সময় তারা আনপ্রেডিক্টেবল ছিল। তারা এরশাদের সাথে সবার সঙ্গে খুব সহজভাবে মিশে গেছে। অর্থাৎ ১/১১, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ, ইয়াহিয়া খান, টিক্কা খান, আইয়ুব খান, প্রত্যেকটা ক্ষমতাধর লোকের সাথে ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা তাদের সুসময়ের তাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার একটা নির্দিষ্ট সময়ের পরে তারা তাদেরকে ছেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন বিএনপির সাথে যদি তারা যেকোনো সময় একটা সম্পর্ক ছেদ করতে পারে বা তারা যেকোনো সময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, এই যে অবিশ্বাস, এই অবিশ্বাস থেকে হয়তো জনাব তারেক রহমান সাহেব বিকল্প একটি শক্তি। আবার অন্যদিকে চরমোনাইয়ের সাথে তারা কিন্তু সরকার একটা বন্ধন তৈরি করতে পারছে না। বিকজ এই যে উনারা ২ ভাই, তারাও এরকম জামাতের মতো আনপ্রেডিক্টেবল। কখন প্রশংসা করবেন, কখন রাগ হয়ে যাবেন, কখন বের হয়ে যাবেন, মানে এই বিষয়গুলো সরকার নিশ্চিত হতে পারছে না। সেই তুলনায় আল্লামা এই যে বাবুনগরে যিনি আছেন, বয়স্ক মানুষ এবং তার সঙ্গে অন্য যারা আছেন, তারা তুলনামূলকভাবে প্রেডিক্টেবল, ইভেন বেটার দেন মামুনুল হক। এদের চেয়ে তো অনেকটা প্রেডিক্টেবল। তো সেই ক্ষেত্রে তিনি তাদের কাছে যাচ্ছেন দোয়া নেওয়ার জন্য। এতে করে একটা পলিটিক্যাল যেমন একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আবার যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো যে এই মুহূর্তে জঙ্গিবাদ নিয়ে, উগ্রবাদ নিয়ে, ইসলামেরদের যে এক্সট্রিম ইজম নিয়ে যে কথাবার্তা হচ্ছে এবং ইসলামের মধ্যে যে বাংলাদেশে ৭৩টা ফ্যাকরা রয়েছে, এই ৭৩টা মতাদর্শ বা ফ্যাকরার মধ্যে এই জুনায়েদ বাবুনগরীর যে আত্মীয় এখন যিনি রয়েছেন, তো তিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিও কিন্তু সর্বজন স্বীকৃত নন। ইসলামিকদের মধ্যে তাদেরকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ফলে তারেক রহমান সাহেব যখন এই ভদ্রলোকের সঙ্গে খাতির করবেন বা তাদের সাথে একটা রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করবেন, তখন তাদের এগেইনস্টে বাকি যে ৭২টা ফ্যাকরা রয়েছে, অন্য যে ৭২টি গ্রুপ রয়েছে, তারা কিন্তু সরকারের বিরোধী হয়ে যাবে। অন্যদিকে এই যে একটা ইসলামিক গ্রুপের সঙ্গে তার যে দহরম মহরম, এটা বিদেশি যারা লোকজন রয়েছে, তারা বাংলাদেশে যে এই রাজনীতির সমীকরণ, রাজনীতির যে ট্রায়াঙ্গেল বা যে সমস্যাগুলো রয়েছে, এগুলো এত কিছু বোঝার চেষ্টা করবে না। তারা চেষ্টা করবে সরকার এই ইসলামিস্টদেরকে
কাছে ডেকে নিয়েছে। তারা সেকুলার রাজনীতি পছন্দ করছে না। তারা জাতীয়তাবাদীর যে রাজনীতি বা গতানুগতিক ক্যাপিটালিজমের যে রাজনীতি, পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, ভারতীয় ধাঁচের গণতন্ত্র, এগুলোর পরিবর্তে তারা অনেকটা তালেবান, আইএস, আফগানিস্তান, পাকিস্তান এখানে যে মডেলগুলো গড়ে উঠেছে, বিএনপি কি সেই মডেলের দিকে যাচ্ছে? এটি নিয়ে পশ্চিমা যারা রাজনৈতিক শক্তি আছে, বোদ্ধা আছে, পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছে, রাষ্ট্রশক্তি রয়েছে, তারা এই সরকারকে আবার নতুন করে সন্দেহের দৃষ্টিতে দেখবে।